ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ঘুষের মামলায় 34টি অভিযোগে প্রমাণিত। 11 জুলাই সাজা ঘোষণা, নিজেকে নির্দোষ দাবি। ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটকাল। ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছে বিজেপি, অভিযোগ বিরোধীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। অন্য প্রসঙ্গ, প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগের সবগুলোই প্রমাণিত বলে জানায় ম্যানহাটনের জুরি বোর্ড। তবে 11 জুলাই মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন বিচারক। জানা যাবে তার সাজার বিষয়ে। এরই মধ্যে ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন ঘটনা। এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মামলায় অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটল। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড। আদালত গঠিত 12 সদস্যের জুরি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে আনিত 34টি অভিযোগের মধ্যে সবকটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। জুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার সময় কিছুটা বিব্রত অবস্থায় দেখা যায় ট্রাম্পকে। আদালত থেকে বের হওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এই মামলার রায়ে রিপাবলিকান মনোনয়ন ঘোষণার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতে 47 দিনের নির্বাচন প্রক্রিয়া শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হবে দেশটিতে। সবকিছু ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এখন শিরোনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান। বিরোধীদের অভিযোগ প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছে বিজেপি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট গ্রহণের আগে কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শেষ হবে শনিবার সন্ধ্যায়। বিরোধীদের অভিযোগ, ধ্যানে বসার নামে প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছেন মোদী। এবারের নির্বাচনী প্রচারণায় 543 আসন দখলের লড়াইয়ে দেশটির সব রাজনৈতিক দলের মরিয়া চেষ্টা লক্ষণীয়। চোখে পড়ার মতো প্রচার করেছেন প্রধানমন্ত্রী ও এনডিএর পোস্টার বয় খ্যাত নরেন্দ্র মোদী। নিজের কেন্দ্র বারাণসী ছাড়াও দলীয় প্রার্থীদের হয়ে 206টি নির্বাচনী সভায় অংশ নিয়েছেন তিনি। শুধু জনসভা নয়, গণমাধ্যমের 80টি সাক্ষাৎকারও দিয়েছেন মোদী। প্রচারণায় রাহুল মমতার পাল্লাও প্রায় সমান। কংগ্রেস নেতা ও তৃণমূল নেত্রী উভয় 47 দিনে 107টি নির্বাচনী সভা সমাবেশ করেছেন। সভায় এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালও। এই দুজন সভা করেছেন যথাক্রমে 100 ও 67টি। গেল 19 এপ্রিল শুরু হয় বিশ্বের বৃহত্তম ভোট উৎসব হিসেবে পরিচিত ভারতের লোকসভা নির্বাচন। বিজেপি আগেই ঘোষণা করেছে এবার দলটির টার্গেট 400 আসন। তবে শেষ দুদফার পর শুরু হয় হিসেব নিকেশ মেলানোর পালা। তবে প্রত্যাশিতভাবে শেষ দুদফায় ভোট কম পড়ায় শেষ দফার পরই শুরু হয় নতুন করে হিসেব নিকেশ মেলানোর পালা। যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
সেটি প্রায় শেষ হতে চললো। আপনারা জানেন যে আগামীকাল রাত পোহালেই সকাল 7টা থেকে ভারতের 18তম লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ হবে এবং জাতীয় নির্বাচন কমিশন গত 19শে এপ্রিল থেকে এই নির্বাচনী যে প্রক্রিয়া সেটি শুরু করেছিল। 7 দফার আগামীকালই শেষ। আগামীকালকে 8টি রাজ্যের 57টি সংসদীয় আসনে ভোট হবে। আপনারা জানেন যে এই দফায় গুরুত্বপূর্ণ সবার নজর থাকবে উত্তরপ্রদেশের বারাণসী, কারণ আপনি জানেন যে সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পোস্টার বয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও নজর থাকবে পশ্চিমবঙ্গের 8টি সংসদীয় আসনে। আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার অদূরে ডায়মন্ড হারবার থেকে লড়ছেন। আগামীকাল তারও ভাগ্য নির্ধারিত হবে। তিনি ছাড়াও সব মিলিয়ে 304 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। আপনি জানেন যে এই ভারতের এই চলমান 18তম লোকসভা নির্বাচন দেশ বিদেশে কতটা গুরুত্বের সঙ্গে জায়গা নিয়েছে। বিশ্বের সবচাইতে ব্যয়বহুল নির্বাচন এবং বিশ্বের সবচাইতে বৃহত্তম নির্বাচনও ভারতের লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের মধ্য দিয়েই আগামী 5 বছর ভারতের শাসনভার কার হাতে যাবে সেটা কিন্তু নির্ণয় করবেন দেশটির প্রায় 97 কোটি ভোটার। আপনি জানেন যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনটি অত্যন্ত দক্ষতার সঙ্গে শুরু করেছিল ভারতের ভৌগোলিক কারণে, কন্যাকুমারী থেকে কাশ্মীর ভৌগোলিক কারণে, যেখানে হাতি, ড্রোন, নৌকো, সাইকেল দিয়ে ব্যালট এবং নির্বাচনী সরঞ্জাম ইভিএম সেগুলো পৌঁছতে হয়, এই দুর্গম পাহাড়ি পথ থেকে মরুভূমি এবং জলাশয় সব মিলিয়ে কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় এবং নিরাপত্তা একটি বড় ইস্যু, সব মিলিয়ে কিন্তু এই দীর্ঘতম সময়ে নির্বাচন করতে হয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে। আর একই সঙ্গে আপনারা এটাও জানেন যে এই নির্বাচন স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর কাছে কতটা চ্যালেঞ্জ, কারণ আপনি জানেন যে পরিমাণ গত ষষ্ঠ দফায় যে পরিমাণ ভোট পড়বে বলে রাজনৈতিক দলগুলো আশা প্রকাশ করেছিল সেই পরিমাণ কিন্তু ভোট পড়েনি। প্রাকৃতিক কারণে আপনি জানেন যে এমনি তীব্র তাপপ্রবাহ একটা বড় কারণ বলে মনে করা হয় এবং একই সঙ্গে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেও ভোট কিন্তু আক্ষরিক অর্থে কম পড়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেটি বলছে যে ভোট কম বেশি এই 6 দফায় 66 এর আশেপাশে ভোট পড়েছে, যেটি কিন্তু স্বাভাবিক। গত 2019 বা 2014 সালে যে ভোট যে পর্যায়ে যেভাবে ভোট পড়েছে সেভাবে হয়নি। তো সব মিলে নিশ্চয়ই আগামীকাল সকাল থেকে আমাদেরও নজর থাকবে এবং আগামীকালকে যাদের ভাগ্য পরীক্ষা হবে তাদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে পোস্টার বয় বলা হয় এবং সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের রাত পোহালে যে ভোট গ্রহণ সপ্তম দফায় শেষ দফা নির্বাচন সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানছিলাম আমরা কলকাতা থেকে। দেখছেন আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার লাইফলাইন খ্যাত রাফায় বিরামহীন গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 12 জন। এর মধ্যেই তেল আবিবের আগ্রাসন বন্ধ হলেই কেবল পূর্ণাঙ্গ চুক্তিতে রাজি হামাস, এমনটাই জানিয়েছে সংগঠনটি। যুদ্ধের মধ্যেই আবারও প্রকাশ্যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার ফাটল। পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টস। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়া। বন্দি বিনিময় সহ পূর্ণাঙ্গ চুক্তিতে হামাস রাজি বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এটি কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে, তবে এর তীব্র নিন্দা জানিয়েছে তেল আবিব। এসবের মধ্যেই আবারও প্রকাশ্যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার ফাটল। পার্লামেন্ট ভেঙে দিতে প্রস্তাব দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টস। বৃহস্পতিবার এ প্রস্তাব দেন তিনি। মে মাসে জারি করা আলটিমেটামকে কেন্দ্র করে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। সে সময় তিনি দাবি করেছিলেন আগামী 8 জুনের মধ্যে নেতানিয়াহুর সরকারকে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে হবে। এ অবস্থায় এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের পাশাপাশি নিজ ভূখণ্ডেও কোণঠাসা হচ্ছেন নেতানিয়াহু, এমনটাই মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ঘুষের মামলায় 34টি অভিযোগে প্রমাণিত। 11 জুলাই সাজা ঘোষণা, নিজেকে নির্দোষ দাবি।
এবং ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটকাল ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছে বিজেপি, অভিযোগ বিরোধীদের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।